সুযোগ পাচ্ছে ভোটের সময় কাজ দেখাবার। আসলে কাজের কাজ করলে সারা বছর করতে পারতো, ইনিও ভোটের সময় কাজ দেখাচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা উচিত, হি মাস্ট বি অ্যারেস্টেড। অসাংবিধানিক কথা বলছেন, আইনের বাইরে কথা বলছেন। ওর যাকে পছন্দ হবে না 4 তারিখের পর তাদের দেখে নেবেন এবং তাদের ঝুলিয়ে ফেলবেন, একদম অমিত শাহর মতো কথা। ঠ্যাং উল্টো করে কি পা উপরে দিয়ে করে মাথা নিচে দিয়ে করে তারপর কোথাও বাঁকিয়ে দেবেন না কি করবেন, কে বলছেন? অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের উপরে তার ভরসা নেই, এবং ভরসা নেই বলেই তিনি আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। এগুলো ক্রিমিনালদের ভাষা, ক্রিমিনালদের ভাষা। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আইনে তার সুযোগ আছে, আইন রক্ষার দায়িত্ব যাদের, তারা যদি সেই সুযোগটা ব্যবহার না করেন তাহলে যারা রক্ষা করতে ফেল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তা না করে পুলিশকে নিজের মতো করে কাজে লাগাবেন, পুলিশকে দিয়ে অ্যাকশন নেবেন না, আর তারপরে ভোটের সময় এসে বলবেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ঠ্যাং ঝোলায়েঙ্গা, এ সমস্ত ক্রিমিনাল ভাষা। এই ক্রিমিনাল ভাষায় যারা কথা বলেন তাদের গ্রেপ্তার করা উচিত, কোনো সন্দেহ নেই। ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাক্ট করতেই হবে, কিন্তু ওটা ক্রিমিনালদের ভাষায় অ্যাক্ট করা যায় না। শ্রমিক বাবু বলেছে 29 তারিখে ভোট ঘোষণা করে বলেছে যে বামের ভোট গ্রামে দিতে, কি বলবো? দেখুন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যের সভাপতি, তিনি রোজ এক ধরনের কথা বলছেন, কেন আমি জানি না। বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন ভোট নষ্ট করবেন না, বামের ভোট রামে দিতে। প্রথমত ভোট কারুর কেনা গোলাম না, ভোটার কারুর কেনা গোলাম না। দ্বিতীয়ত বিজেপি তৃণমূলকে হারাবার মতন যোগ্যতা নেই, এটা পরিষ্কার হচ্ছে বলে তাকে বারবার ডাকতে হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, লোকে তো প্রশ্ন করবে যে তৃণমূলকে ঠেকাবো আর তৃণমূলের শুভেন্দুকে বিজেপির নেতা বলে মানবো, দুটো একসাথে চলে না। বিজেপি তো তৃণমূলের নেতাদের নিয়ে তৈরি করা দল, কোনো সন্দেহ নেই তো সেভাবে। এবার যদি সত্যি তৃণমূলকে ঠেকাতে হতো, মানুষ বারে বারে ভোট দিয়েছে বিজেপিকে, দিল্লিতে সরকারের পর সরকার করেছে বিজেপি, তারপরেও কেন ইডির ঘেরাটোপ থেকে মমতা ব্যানার্জি কাগজ ছিনতাই করে পগার পার হতে পারলেন? তার উত্তর তো শ্রমিক ভট্টাচার্যদের দিতে হবে। ওরা ফেল করছেন, ওরা তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছেন। বিজেপি না প্রশ্রয় দিলে তৃণমূল এতদিনে টিকত না। বিজেপিকে ঠেকাতে হবে যদি তৃণমূলকে ঠেকাতে হয়, তৃণমূল ঠেকবে না যদি বিজেপিকে ঠেকানো না যায়। তৃণমূল বিজেপি পারস্পরিক, একজন আরেকজনের পাশে। এই দুইয়ের বিরুদ্ধে মানুষের লড়াই, বাংলাকে বাঁচাতে হবে তার লড়াই। বিজেপির নেতাদের বাঁচানোর জন্য লড়াই না, তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য লড়াই না, কোনো নেতাকে বাঁচানোর জন্য লড়াই না, বাংলাকে বাঁচানোর লড়াইতে বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধেই আমাদের উঠে দাঁড়াতে হবে। একে একে দিল্লি বা কেন্দ্রের নেতারা এই মুহূর্তে রাজ্যে ঢুকছেন। প্রধানমন্ত্রী পানিয়াতে আসেন 4 তারিখে পর অভার ফাইল করবে, তাহলে কি বলবে যে 4 তারিখের পর তাহলে এতদিন যেন করে নিচ্ছে? প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবটা যেন মনে হচ্ছে কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছে নাকি দখল করে নিয়েছে। ভাড়া নিতে হবে না তো, দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই, এটা বোঝা গেল। হি মাস্ট রিজাইন। প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই। যখন তৃণমূলকে অপরাধ যখন করেছে, তৃণমূল দুর্নীতি করেছে, ঠেকানো দরকার ছিল, কিচ্ছু করে না। অভয়ার কাণ্ডে মানুষ যখন রাস্তায় নেমেছে, বিচার চেয়েছে, তখন বিচারের দেওয়ার আশপাশে বিজেপি যায়নি। অভয়ার পরিবার তারা যখন দেখা করতে চেয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তারা তখন দেখা করেননি, দেখাও করেননি। এখন তারা রোজ কলকাতা বসে আছেন আর বলছেন 4 তারিখের পরে অভয়ার বিচার হবে। তাই 4 তারিখের আগে পর্যন্ত দিল্লির সরকারটা কি ছিল না? সিবিআই কি তখন প্রধানমন্ত্রীর এখতিয়ারে ছিল না? আজকের এসব কথা বলছেন কেন? তাহলে বলুন, আমার দলে না আসলে আমি বিচার দেব না, আমার দলে আসলে আমি বিচার দেব, তা যদি হয় তাহলে গোটা দেশের বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা যারা আক্রান্ত হচ্ছেন বিজেপির বাহিনীর কাছে,
নানান রকম ভাবে অত্যাচারিত হচ্ছেন, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? ফলে বিজেপি মানুষের নিরাপত্তা দেবে না, মহিলাদের নিরাপত্তা দেবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। ভোট বড় মালাই, ভোটের জন্য এখন কায়দাবাজি করছেন, ধরা পড়ে যাচ্ছে। অভয়ের মা কি সেন্টিমেন্টের রাজনীতি করা হচ্ছে? অভয়ের মাকে কি অভয়ার মা আমি বলতে পারবো না। রত্না দেবনাথ বলে যিনি দাঁড়িয়েছেন পানিহাটিতে, তিনি রত্না দেবনাথ। সেন্টিমেন্টের রাজনীতি ভোটার তিনি? দেখুন, অভয়ার মা কিনা আমি সেটা ভিন্ন কথা। পানিহাটিতে বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি রত্না দেবনাথ, তার নাম রত্না দেবনাথ। তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে বিজেপি তার বিচার দেবে বলে বলছেন, অথচ যতক্ষণ তিনি অভয়ার মা এই পরিচয় নিয়ে দিল্লিতে গেছেন ততদিন কিন্তু তিনি কোনো বিচার পাননি বলে বাইরে এসে অভিযোগ করেছেন। এবং তিনি বলেছেন সিবিআই বরঞ্চ মমতার কথা অনুযায়ী চলছে। কে বলেছিলেন? দিল্লির সিবিআই বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে, মমতার কথা শুনে চলছে, এই অভিযোগ ছিল অভয়ার মা। রত্না দেবনাথ এখন উল্টো কথা বলছেন। মানুষ বুঝতে পারবেন অভয়ার বিচারের দাবির লড়াইয়ের সঙ্গে রত্না দেবনাথের নির্বাচনের প্রার্থী হওয়ার কোনো মিল নেই। সুরেন্দা, এবছর কি বিধানসভা বামেদের যে শূন্য সেটা কি কাটবে বলে মনে করছেন? তো এই প্রশ্নটা আমার কাছে অপ্রয়োজনীয় প্রশ্ন। বামেরা এই নির্বাচনে লড়াই করছে শূন্যের গেরো কাটাবার জন্য, যারা বলছিলেন তারা পুরোনো দিনে পড়ে আছে। এখন বামেদের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। শূন্যর গেরো ঠেরো সব পুরোনো কথা। কি করবে সরকার এসে সেটাই মানুষ চর্চা করছে। পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা করবে বামপন্থ। পশ্চিমবাংলায় বামপন্থীরা শিক্ষা সর্বোচ্চ স্তর পর্যন্ত দায়িত্ব নেবে। কলকাতায় একটা দূরে কি হাসপাতাল, সেখানে সিট পাওয়া যায় না, ঘুরে বেড়াতে হয়। এলাকায় চিকিৎসার নির্দিষ্ট বন্দোবস্ত করবে, যেভাবে বামফ্রন্ট অতীতে করে এসেছে, যেভাবে কেরালাতে এখন বামপন্থীরা করছে। ফলে বামফ্রন্ট কি করবে এটা হচ্ছে প্রশ্ন। সুরেন্দা, যে কাজের কথা যখন বললেন, আমরা এবছর দেখলাম যে দীর্ঘদিন আমরা দেখেছি যে নির্বাচন মানে হচ্ছিল দাবি আদায় বা নীতি নিয়ে বা দাবি কর্মসংস্থান, খেটে খাওয়া মানুষের দাবি নিয়ে হয়। কিন্তু এবার লড়াই দেখছি যে টাকা দেওয়া নিয়ে, লক্ষ্মীর ভান্ডার, এই সব চলে, কিন্তু কেউ চাকরির অধিকারের কথা কেউ হিসেব করে। নির্বাচনটা হচ্ছে মানুষের অধিকার রক্ষা, মানুষের ভবিষ্যতের স্বপ্ন দেখার পথকে সুগম করার লড়াই। নির্বাচনটা শিক্ষা, কাজ, স্বাস্থ্য, মানুষের থাকার ব্যবস্থা, পরিবেশ, এটি ছিল সাহায্য, অর্থনীতি। সেই খাত থেকে সরিয়ে দিয়ে তৃণমূল আর বিজেপি মন্দির আর মসজিদের মধ্যে নির্বাচনটাকে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম মন্দির মসজিদ থেকে নির্বাচনটাকে সরিয়ে আনবো, মানুষের দাবি দেওয়া। ওরা বুঝতে পারছে যে এখন আর ওই বেশি মন্দির মসজিদ বলে লাভ নেই, যা মিশিয়ে দেওয়ার মিশিয়ে দিয়েছে। আবার মানুষের জীবন জীবিকার কথাতে ওরা থাকতে পারে না, কারণ ওরা এখন কে কাকে কি দেবে ভোটের সময় এগুলো সব মনে পড়ে যাচ্ছে। ভোট আসলে তৃণমূলের মনে পড়ে কি দেবে, বিজেপিরও মনে পড়ে কি দেবে। এখন বলছে নাকি কি 3,000 টাকা দেবে। আচ্ছা, ত্রিপুরায় কি 3,000 টাকা দেয় বিজেপি সরকার? দিল্লিতে দেয়, উত্তরপ্রদেশে দেয়, গুজরাটে দেয় না? দেয় না। তাহলে যারা দেয়নি তারা হঠাৎ পশ্চিমবাংলায় ভোটের জন্য দেব দেব করছে, কেননা মানুষের যে দাবি সেই দাবিতে কথা বলার মতন যোগ্যতা। নির্বাচন কমিশন যেটা আজকে আবার জানিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। প্রথম দফার নির্বাচনে বেশি গোলযোগ করার সুযোগ পায়নি, কিন্তু দ্বিতীয় দফায় যেন সেটাও না সুযোগ পায় এইভাবে নির্বাচন কমিশন তারা জ্ঞাত করেছে। এটাই তো উচিত, এটাই তো উচিত। যদি সেটা না হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়বে। হাজার হাজার কি বলবো মানে বাহিনীর লোক ভিন রাজ্য থেকে পশ্চিমবাংলায় এসে, তাদের কাছেই বা বাংলার সম্মানটা যাবে কোথায়? আর তাদের কাছেই বা নির্বাচন কমিশনের গুরুত্বটা থাকবে কোথায়? ফলে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে প্রথম দফার চাইতেও দ্বিতীয় দফায় আরো পিসফুল ভোট কি করে করা যায়, এবং বাংলার মানুষ তাদের কাছে আমরা আবেদন করব, এটা আমাদের সবার দায়িত্ব
যেভাবে বাংলার বদনাম হচ্ছে, শান্তিপূর্ণ ভোট আমরা করতে পারি, সবাই মিলে ভোট দিতে পারি, সেটাকে এনশিওর করতে হবে। আবার আজকে এটা ঘোষণা করেছে এবং তারা কার্যকরী করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন। সে কলকাতা এবং হাওড়া জেলাতে ঘিঞ্জি জায়গায়, জনবহুল জায়গায়, ঘিঞ্জি জায়গায় অঞ্চল ঘিরে সিসি ক্যামেরা লাগানো হবে। শুধু ভোট কেন্দ্রে থাকবে না, ভোট কেন্দ্রের বাইরে থাকবে না, অঞ্চলকে দেখাবার জন্য বা ভোটারদের আসা যাতে কোনো থ্রেট না হয় বা কোনো গন্ডগোল করার সুযোগ না পায়, সেজন্য সিসি ক্যামেরা ব্যবহার করবে বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবাংলার বহু জায়গায়, বিশেষ করে ঘিঞ্জি এলাকাতে, শহর এলাকাতে এমনভাবে তারা সিসিটিভি লাগাবার কথা বলেছেন যেখানে যাতায়াতের পথেও ইন্টিমিডেশন না হয়, সেটাকেও তারা নজরে রাখবেন। উচিত, অবশ্যই উচিত। তার চাইতে বেশি উচিত আমি বলবো, অনেক মাস্তানি করেছেন যারা, অভ্যাস হয়ে গেছে মাস্তানি করা, ভোটের সময় দাপট দেখানো, সমঝে যান, সমঝে যান। মানুষ সব জিনিস খেয়াল রাখছে, নির্বাচন কমিশন খেয়াল রাখুক, কিন্তু মানুষও সব জিনিস খেয়াল রাখছে। যদি সমঝে না যান, যদি পুরনো অভ্যাসে আবারও অসভ্যতা করতে থাকেন, মাস্তানি করতে থাকেন, জবরদস্তি করতে থাকেন, ভোটার আটকাতে থাকেন, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না, তখন পালাবার পথ পাবেন। খেয়াল রাখুন। আরো 11 জন অবজারভার আসছে। শুধু পুলিশ প্রশাসনের জন্য 11 জন অবজারভারকে আরো আনা হচ্ছে সেকেন্ড ফেজের কাজে। এই যে এত অবজারভার, এত কি বলবেন এই নির্বাচন কমিশন এই উদ্যোগ বা এই ব্যবস্থা? সেকেন্ড ফেজে আরো 11 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হচ্ছে, নির্বাচন কমিশন নিয়োগ করছে। এটা ওরা যেরকম বোধ করবেন সেরকমটাই করবেন, এটা নিয়ে আমাদের কোনো অন্য ভিন্ন মত দেওয়ার কারণ নেই। কিন্তু যেভাবে এত সমস্ত কিছুর পরেও অনুপ্রাণিত অফিসাররা, পুলিশ অথবা সিভিল, বিশেষ করে পুলিশ, তারা যেভাবে এখনো অনুপ্রেরণার ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরছেন, হয়তো আরো অবজারভার দরকার হচ্ছে। অপরাধের জন্য সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বলে, নানান রকম চক্রান্তের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে বেশ কিছু অ্যাকশন নিতে হয়েছে। নির্বাচন কমিশন অ্যাকশন নিয়েছে। অফিসাররা বুঝে নিন, অপরাধের সঙ্গে জড়িয়ে গিয়ে মানুষের বিরাট ভজন হবেন। নির্বাচন কমিশন 11 জন অবজারভার দিচ্ছেন, আরো মানুষও খেয়াল রাখবেন। অবজারভার মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, খেয়াল রাখবেন। কাটোয়ায় আজকে সভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে পূর্ব বর্ধমান অঞ্চলে সিপিএম এর হাটমাত বাহিনীর ইতিহাস সেটা জানে, তারা যেন আর বেশি বাড়াবাড়ি না করে বলে বলেছেন। কি বলবেন? অভিষেক ব্যানার্জি আজকে কাটোয়ায় গিয়ে কি একটা আলতু ফালতু কথা বলেছেন। গরমে কিনা আমি জানি না, ও কথাবার্তা কোনো স্থিরতা থাকছে না। কি কোথায় সিপিএম হারমাত কিসব কি বলেছেন। আরে পশ্চিমবাংলার লোক দেখছে লুঠেরা, দুষ্কৃতী, তাদের নিয়ে তৈরি হওয়া দলটার নাম তৃণমূল, এবং দেখতে পাচ্ছে যে তৃণমূলের নেতা হলে আঙুল ফুলে কলা গাছ, একেবারে গরুর দড়ির মতন করে সোনার চেন গলায়, অথবা যোগ্যতার বাইরে গিয়ে যে যার মতন গাড়ি বাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের ঘেরাটোপের মধ্যে থাকছেন। যারা পুলিশের ঘেরাটোপে থাকতেই অভ্যস্ত হয়ে যাচ্ছেন, তারা মানুষের মনোভাব বুঝতে পারছেন না বলে আজে বাজে কথা বলছেন, এবং মানুষও কিন্তু সবটা খেয়ালের মধ্যে রাখছেন। অভিষেক ব্যানার্জি আজকে কাটোয়ায় গিয়ে আবুল তাবুল কথা বলেছেন, মানেই হয় না, মানুষ রিজেক্ট করে দিচ্ছে। ইডি আজকেও রেড করেছে 2 জায়গায় কলকাতায়, ওই টালিগঞ্জের মস্তান যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বাড়ি ওই জমি কোংটারিং কেসে পুলিশও, কালীঘাট থানা আইসিও আজকেও রেড চলছে। কি বলবেন এই যে কালীঘাটের থানার যে আইসি জড়িত, তার আগে যে ওই মস্তান, ওই সোনাপাপুর চলছে, তার লিঙ্ক পাওয়া গেছে 2 জমিতে। ইডি আজকেও রেড করেছে কলকাতায়,
রেড করাটা ভালো, অপরাধীদের রেড করবে এবং তাদের শাস্তি দেবে, এটাই হওয়ার কথা। অপরাধী অপরাধ করবেন কিন্তু কেউ রেড করতে পারবে না, এই যে তৃণমূলের ভাব, এটা কখনো মেনে নেওয়া যায় না। এগুলো সবাই সব বুঝতে পারছেন, কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে সোনাপাপু না কি সব নাম, কারা এরা, কার প্রশ্রয় এরা চলেন, কে এদের প্রশ্রয় দেয়? না বুঝবার তো কোনো কারণ নেই। তার সঙ্গে পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তার সঙ্গে টাকা হাওলা করা বাহিনী, কি কামদার না কি সব কি নাম, বেহালা, কেউ ধরা পড়েছেন, কেউ ধরা পড়েননি। পুলিশের অফিসারটা কোথায়, কোথায়? জনসম্মুখে আসছেন না কেন? আসতে সাহস পাচ্ছেন না কেন? কার ঘেরাটোপে আছেন তিনি? নাকি আসলে ধরা পড়ে গেছেন? কোনটা? সোনাবাবুর সঙ্গে লিঙ্ক আছে, রাজ্যের পুলিশ মাসের পর মাস হয়ে গেল সোনাবাবুকে খুঁজে বার করতে পারলো না, অথচ তার সমস্ত লিঙ্কগুলো দেখা যাচ্ছে তৃণমূলের লিঙ্ক, সরকারের লিঙ্ক, পুলিশের লিঙ্ক। ইডি এখন রেড করছে। এ রাজ্যের প্রশাসনটাকে ধ্বংস করা হয়েছে, ফলে ইডি তার মতন করে সুযোগ পাচ্ছে ভোটের সময় কাজ দেখাবো। আসলে কাজের কাজ করলে সারা বছর করতে পারতো, ইডিও ভোটের সময় কাজ দেখাচ্ছে।